নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক। ওনার জন্ম 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর ও প্রয়াণ 1950 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। অপরাজিত, পথের পাঁচালী ওনার সবথেকে জনপ্রিয় উপন্যাস। অন্যান্য উপন্যাসগুলির মধ্যে চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল ও আরণ্যক ইত্যাদি ওনার জনপ্রিয় উপন্যাস। 1951 সালে তিনি ইছামতি উপন্যাস লিখে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক। লাহোরের মিউজিয়ামে আমি যখন চাকরি করতাম, সেই সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্টই আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এই পাঞ্জাবে এসেই বাস করেন। সেই থেকেই তাদের দেশ ছাড়া। আমি সন্ধ্যাবেলার দিকে তার বৈঠকখানায় গিয়ে বসতাম। দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুটার, পতাকা, বল্লম প্রভৃতি রাজপুতানার যুদ্ধের সামগ্রী দেখে ও তার নানান ইতিহাস ও আলোচনা শুনতে আমার বেশ ভালোই লাগতো। রাজপুতানার বিষয় মানে এই কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিং এর জ্ঞান খুবই গভীর। কিন্তু আজ এই সকল কথা নয়। আমি আজ একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনিয়োগ দত্ত সিং এর মতন একজন সম্ভ্রান্ত শিক্ষিত ভদ্রলোকের মুখে এ কথা না শুনলে আমিও হয়তো এই কাহিনীটা হেসেই উড়িয়ে দিতাম। একদিন শীতকালের সন্ধ্যার পর আমি মিস্টার সিং এর বৈঠকখানায় গিয়ে বসেছি। সেই দিনটা ভীষণ শীত পড়েছে। 2 পেয়ালা গরম চা পানের পর তাওয়া থেকে ভালো তামাক টানছি। হঠাৎই কি মনে করে জানি না আমি ওনাকে বলেই বসলাম, আচ্ছা মিস্টার সিং, বলছি যে আপনি অপদেবতায় বিশ্বাস করেন? হ্যাঁ, করি। আপনি জীবনে কখনো ভূত জাতীয় কিছু দেখেছেন? না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে আজ আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। হ্যাঁ, শুনুন তবে। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বইমাত্র ভাই। তিনি মস্ত শৌখিন পুরুষ ছিলেন, আর ছিলেন খুবই সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিং এর সেই দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে যেতে লাগলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুবই কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ। কেন তিনি উন্মাদ হলেন, সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তাঁর ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়। যাজ্ঞে সেসব কথা, আসল গল্পটা বলি। তো আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে কোটা দরবারের সৈন্যদের একটা আড্ডা ছিল। আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন আরক ফুর্তি করতে। তাঁর 2-1 বন্ধু সেখানে ছিল। তাঁদের আরকের নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তাঁর 2 বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন। বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে 3টে শাখায় ভাগ হয়ে
সবিলাস গতিতে বয়ে চলেছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না। মাঝের শাখাটিতে হাঁটুখানেক জল, তারপর মাইলটাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার কালে এক বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির ওপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাঁকে সেখানেই বালুসজ্জায় শায়িত অবস্থায় ফেলে রেখে এগিয়ে চললেন। বলাই বাহুল্য, তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুরদাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে। ঠাকুরদা বললেন, ওই দিকে চেয়ে কি দেখছো? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়া ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতকগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোকলোচনের অন্তরালে নৃত্য করতে যাবে? বুঝতে না পেরে তাঁরা দুজনেই অবাক হয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমি শুনিনি। হয়তো তাঁদের মত্ত অবস্থায় সেই দৃশ্যটার জন্য দায়ী, সেই ভেবে তাঁরাও কেউ আর কথাটা বলেননি সেই সময়। এরপরে আরো বছর 3 কেটে গেছে। ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান ধারাটির 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারানিপাট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও কোথাও 1000 ফুটেরও উঁচু, কোথাও বা তার চেয়ে কিঞ্চিত নিচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন। গভীর রাত্রে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, একথা তিনি শুনেছিলেন। একটা ঘাসের লতাপাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে, কারণ মানুষ দেখলে হাঁসের দলা নামবে না। সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া নাকি উচিত নয়। কেন? তারা স্পষ্ট করে কিছু বললেন না, শুধু বললেন জায়গাটা ভালো নয়। ভৈজি নামের একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল। সে বললে কোটা দরবারের নিমক মাহালের একজন বেনিয়ার, সে ইজারাদার ছিল তার যৌবন বয়সে। এই বেনিয়ারের লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইলখানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় সে দেখেছে হ্রদের ওপরের আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল। কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের ওপর রাত্রে হ্রদের ধারে কেউ যায় না। অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এ ভয় রয়েছে। একবার এক মেষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল। সকালবেলায় তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুরদাদা এসব গালগল্প শোনবার লোকই ছিলেন না। তিনি বুঝতেন ফুর্তি, শিকার, হল্লা, হইচই। লোকটিও ছিলেন তেমনি দুঃসাহসী ও একগুঁয়ে ধরনের। তিনি যাবেন যখন ঠিক করেছেন, তিনি যাবেনই। বৃদ্ধ ভিল তাকে বারবার বোঝালেন, হুজুর, হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন। ঠাকুরদাদা জিজ্ঞাসা করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে। কি জানি হুজুর, আমার তো শোনা কথা মাত্র।
ঠিক বলতে পারি নে। তুই সঙ্গে থাক না, বকশিস দেব। মাফ করবেন হুজুর, 100 রুপিয়া দিলেও রাত কাটাবে কে ওই নাহার নিপটের ধারে। হ্যাঁ, প্রাণের ভয় নেই, আমরা ভিল, বাঘের ভয় করি নে। এই হাতে তীর দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর, বাঘের চেয়েও কি ভয়ঙ্কর কোনো জীব কি এ দুনিয়ায় নেই? আমার ঠাকুরদাদা নাহারা হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখন তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে 7-8 মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্যতাপে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে। এমনই সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন সেই জলের ধারে, যাতে আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল যাতে টের না পায়। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা বেয়ে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল পূবের পাহাড় ডিঙিয়ে। কৃষ্ণপক্ষের আঁধার রাত্রি। একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ। 2 দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। ধবধবে জ্যোৎস্না, কৃষ্ণা দ্বিতীয়া। 2 দিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে। রাত যত বাড়ে শীত তত নামে। শীতের মুখে বালিহাঁস আসবার সময়, কিন্তু কই একটা হাঁসও তো আজ নামছে না জলে। বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদার। হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন। যদি না নামে তবে কিসের বিপদ? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। রাত্রি ক্রমে গভীর হল। অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল, মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠছে। কোনো শব্দ নেই কোনো দিকে। ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তাঁর গা যেন ছমছম করে উঠল জ্যোৎস্নার সেই ছন্নছাড়া অপার্থিব রূপে। তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে তাঁর মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নালোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে। জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল। জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা পাওয়া যাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাত্রে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা কিংবা আরও হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছুতেই নেই। এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময় নিজের চোখ বারবার মুছলেন। কি ব্যাপার? এই কিরকম হাঁস? ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞানহার হবার বা চোখে ভুল দেখার কি কারণ আছে এখনই? তারপর যা ঘটল তা বিশ্বাস করা বা না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি, কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি, বা আমাদের বংশের ঘটনা। কাজেই আমি আপনাকে মিথ্যে বানিয়ে বলছি অন্তত এটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলেন সেই হাঁস যেন সাধারণ হাঁসের মতো নয়, অনেক বড়,
অনেক অনেক বড় হাঁসগুলো। সাধারণ হাঁসের মতো তাদের চালচলনও নয়। তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আদপে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারা ঠাকুরদাদা আবার চোখ মুছলেন। আরো কইটুকু খেয়ে আজ আমার একই দশা। পরক্ষণেই সেই জীবগুলি জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণাদিতিয়ার পরিপূর্ণ জ্যোৎস্নালোকে বিস্মিত, ভীত, চকিত আমার দুঃসাহসী আরোগ সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। শুভ্র তাদের বেশ, জ্যোৎস্না পরে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করল জলে, রাজহংসের মতো সুঠাম ধরনে নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগল। তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদার আন্দাজ ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা মেলে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন তার আরকের নেশা কেটে গিয়েছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পার থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছালেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভৈজি তাকে দেখতে পেয়ে বললে, হুজুর, হাঁসের দল নেমেছিল কাল। হ্যাঁ, ঠাকুরদাদা মিথ্যা কথা বললেন। হাঁস নেমেছিল, কিন্তু তিনি একটাও মারতে পারেননি। কেন মিথ্যে বললেন শুনুন। কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই। আবার তাকে যেতে হবে নাহার হ্রদের তীরে। রাত্রিকালে ভৈজিকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয়, কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামল হ্রদের জলে। আসল হাঁসের দল। পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নামে, খেলা করে, আবার চলে যায়। আমার ঠাকুরদাদা ঝুপড়ির মধ্যে শুয়ে চেয়ে থাকেন। বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আর একদিন শেষ রাত্রের জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামল সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরও কাছে এলো। বন্য রাজহংসের মতোই সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল। রাত ভোর হবার বেশি দেরি নেই, তখনও কিছু জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি না, ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন। বোধহয় ওদেরই কাউকে জড়িয়ে ধরতে গেলেন। অমনি ত্রস্ত বন্য হংসের মতোই সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে গেল এবং পরক্ষণেই শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হল। পরের দিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারের বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভিল ভৈজি ঘাড় নেড়ে বললে, আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেই দিন বড় ভয়, বড়ই ভয়। ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এ গল্প করেছিলেন, একবার নয় অনেকবার।
মৃত্যুর 10 বছর আগে থেকে তার মোটেই আর ভালো অবস্থা আসেনি। বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে। বিনায়ক দত্ত সিং গল্পটা শেষ করলেন। আমি বললাম, খুবই অদ্ভুত ঘটনা, তবে তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত, সে আমিও জানি। আমাদের দেশে সকলে বিশ্বাস করে না। এ আজ 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা বন্য হংসীকে ভেবেছেন আকাশপুরী। আবার কেউ বলে না, আকাশপুরী দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো। কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে, কারণ তখন তো আমার জন্মই হয়নি। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, মিস্টার সিংয়ের কণ্ঠে শান, ঠাকুরদার কণ্ঠে রাহুল সেনগুপ্ত, গল্পের সূত্রধার ও ভিলের কণ্ঠে আমি অর্ঘ্য চক্রবর্তী, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী। আজকের এই গল্পটা, মানে যেটা আপনারা শুনলেন, সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না। এবং আপনাদের মতামত ও ভালোবাসা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের জন্য নিয়ে আসছে আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।